বিসমিল্লাহ রহমান রহিম। সালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন কিরগিজস্তান ভাইয়েরা? যারা অবৈধ আছেন সৌদি যাবেন নি? কিরগিজস্তান থেকে সৌদি আরব যাওয়া যাবে। যারা বৈধ অথবা অবৈধ আছেন মাত্র 1.5 লাখ টাকায়, এবং সৌদি আরবে 5 স্টার হোটেলে ক্লিনারের কাজ পাবেন। বাংলাদেশি টাকার 50,000 টাকা বেতন পাবেন। যাইতে টেয়া লাগবে 1.5 লাখ। এখন 50,000 টাকা দিলে চলবে, বাকিটা ফ্লাইটের সময়। যাইবেন নি? আচ্ছা, মাফ চাই, এটা আমার অফার না ভাই। আমার কাছে কিছুক্ষণ আগে ওই যে আমার বন্ধু বা আমার সাথে যে কাজ করেন, এই এক ভাই, নাম বললাম না তার, উনি এসে বলতেছেন যে আলী ভাই, এক লোক একটা ডিমান্ড লেটার দিছে, আপনি একটু চেক করে দেখেন তো। তো আমি তাকে বললাম ঠিক আছে, কিসের ডিমান্ড লেটার? উনি বললেন যে সৌদি আরবে ডিমান্ড লেটার দিছে আমারে, এখান থেকে বৈধ অবৈধ লোক নেবে 50,000 টাকায়। এই যে ডিমান্ড লেটারটা দেখুন, এই যে দেখা দিচ্ছি দেখুন। এই ডিমান্ড লেটারটা আমি ইংলিশে পড়ে দেখলাম, পুরোটা আপনাদেরকে দিতে পারলাম না, কারণ এডিটে আসে না মোবাইল তো। তো এই ডিমান্ড লেটারে ইংলিশে লেখা আছে ঢাকা থেকে লোক নিবে কোম্পানি। ভাই, ডিমান্ড লেটার তো ঢাকা থেকে সে এগ্রিমেন্ট করছে, এখান থেকে কিভাবে সম্ভব? এবার আসুন মূল কথায়। আপনি সৌদি আরবে খালি ওমরা বিষয়ে এখান থেকে যেতে পারবেন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে যেতে পারবেন। অনলাইনে আপনাকে একটা ফিঙ্গার দিতে হবে, মোবাইলে দেওয়া দেয়। এটা যে কোনো জায়গা থেকে আপনি অনলাইনে আবেদন করে আপনি সৌদি আরবে উমরা ভিসা যেতে পারবেন। কিন্তু ওয়ার্কার ভিসার কিছু নিয়ম আছে। পয়েন্ট নম্বর 1, সৌদির যারা ওয়ার্কার পাঠায়, এগুলা বিভিন্ন আরএল আছে বাংলাদেশে, রিক্রুটিং লাইসেন্স। আপনারা জানেন বাংলাদেশে এজেন্সি আছে 3,000-এর মতো অ্যানলিস্টেড ভুক্ত গভর্নমেন্টের রিক্রুটিং লাইসেন্স নাম্বার 3,000 সে কিছু কম। আচ্ছা, এই 3,000 লাইসেন্স থেকে 1,200 লাইসেন্স সৌদি এম্বাসির আবার অ্যানলিস্টেড ভুক্ত। 2, 3 হলো এই লাইসেন্সগুলা ভিতর থেকে গত 1 বছরে প্রায় 500 লাইসেন্সকে ব্ল্যাক লিস্ট করে দিছে। অনলি 700 লাইসেন্স আছে যারা কাজ করতে পারে সৌদি এম্বাসির অ্যানলিস্টেড ভুক্ত। এবার রইল আপনার ভিসা। তো যখনই আপনি ভিসার জন্য আবেদন করবেন, তখন সৌদির যেই যার কোম্পানির লোক লাগবে তার একটা অফিস আছে, সেটা বলে মক্তব। এই মক্তবের মালিক একটা ওকালা দেয়। এই যে দেখেন ওকালা, এই যে ওকালাটা, এই ওকালাটা যখন দিবে তখন আপনাকে বলবে যে একটা লাইসেন্স দাও, 5টা 10টা 20টা যতটা চান আপনি। লাইসেন্স দিলে ওই যে লাইসেন্স নাম্বার লেখা আছে দেখেন, ডেলিগেশন এজেন্সি নেম, কোন এজেন্সির মাধ্যমে আপনাকে ডেলিগেশন করা হবে, ওখানে আরএল নাম্বার লেখা থাকে। উনি শুধু একটা ওকালা দেন, এই ওকালার ভিতরে ওকালা নাম্বার থাকে, ভিসা নাম্বার থাকে একটা, কোড নাম্বার থাকে একটা। আচ্ছা, একটা থেকে 7 দিয়ে আর একটা থেকে অন্য নাম্বার দিয়ে, ফার্স্ট ডিজিট নাম্বার। এই যে ওকালাটা দেখায় দিছি দেখেন ভালো করে, এটা হলো ওকালা। এই ওকালাটা আসার পরে যে কাজটা হয়, আপনার যে পাসপোর্ট জমা দিয়েছেন ওই পাসপোর্টের মেডিকেল হবে। মেডিকেল হওয়ার পরে, ও না, মেডিকেল হওয়ার আগে এই যে দেখেন একটা মোফা আছে, এটা হলো মোফা। $10 দিয়ে একটা মোফা করা লাগে। এই মোফাটা করার পরে আপনার মেডিকেলে বইটা পাঠাবেন। পাঠাইলে গামকা মেডিকেল, গালফভুক্ত দেশগুলোর আলাদা একটা মেডিকেল অ্যাসোসিয়েশন আছে বাংলাদেশে,
ওইটিও 500-700 মতো মেডিকেল আছে বাংলাদেশে, আমি সঠিক সংখ্যাটা জানি না। ওই মেডিকেল সেন্টার থেকে আপনার পাসপোর্টটা মেডিকেল হওয়ার পরে মেডিকেল এম্বাসি আবার আপনাকে একটা ফিট কার্ড দিবে। মেডিকেলটা আপনার ওকে হইলে আপনার যে লাইসেন্সে ভিসাটা আইছে ওই লাইসেন্সের নাম্বারে একটা ফিট কার্ড দেবে। দিলে আপনার ফিট কার্ড, আপনার ওকালা, আপনার মোফা, এরপরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স কাগজ, এগুলা সব একত্র করে যেই লাইসেন্সের নামে এই কাজটি হয়েছে ওই লাইসেন্সে সৌদির অ্যাডমিনিস্ট্রেটভুক্ত নিশ্চয়ই সে বইগুলা জমা দেবে। বইগুলা জমা দেবে, জমা দেওয়ার পরে যেই কাজটা হবে, এইবার যেই ডেট থাকে ওই ডেটে আপনার পাসপোর্টে ভিসা দিতে এখন অনলাইন ভিসা দেয়। এই হলো সৌদির প্রক্রিয়া। এখন আপনি আমার বলেন, এই সৌদির যে ভিসা, এই ভিসার প্রক্রিয়াটাই হইল বাংলাদেশের কোটার জন্য তারা আরএল এর মাধ্যমে নেয়, বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার। এখন এই দেশে তো আর ওই আরএল নাই, আর এই দেশে তো গালভুক্ত দেশগুলোর জন্য মেডিকেল অ্যাসোসিয়েশন নাই। এই দেশ থেকে যদি তারা কোনো লোক নেয়, এটার জন্য তাদের আলাদা প্রসিডিউর আছে। পাকিস্তানের জন্য আলাদা প্রসিডিউর আছে, ইন্ডিয়ার জন্য আলাদা প্রসিডিউর আছে। বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য সৌদি গভর্নমেন্টের এটা হলো রুলস। এখন প্রতারক বাটফার আপনারে এখান থেকে কিভাবে কোন প্রক্রিয়া ওয়ার্কার ভিসা দিয়ে সৌদি আরব নেওয়ারে বলেন। আপনারা এটা 21-20 শতাব্দী, এখন পড়াশোনা জানেন না, একটু খোঁজখবর রাখেন না, সারাদিন ইউটিউব চালান, একটু পড়াশোনা করেন। আমার মতো এরকম তথ্য অনেকে দেয়। আর প্রতারককে কি বলবো, ওরা ক্যান্সার হয়ে গেছে, জাতিটা বিবেক শূন্য হয়ে গেছে। আমি প্রায় একটা রেফারেন্স টানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা বাংলাদেশের মাথা এডুকেশনের জন্য। গত 20 বছরে বিশ্ববিদ্যালয়টা এত অবনতি হয়েছে, সেখানে মানুষ মারার একটা প্রিজম হয়েছে, জেলখানা। ছেলেরা মানুষকে মারে, ডাইরেক্ট মেরে ফেলে। অথচ ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ইউনিভার্সিটি থাকার কথা ছিল, নাই। যে বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলা মানুষ মেরে ফেলায় তারা তো হাইলি এডুকেটেড, সবচেয়ে মেধাবী পোলাপানগুলা। বুয়েটের সেম কাহিনী। তার কারণ নৈতিক শিক্ষা নাই। আমি বিগত ভিডিওতে বলছিলাম, বলে এই জাতির কখনো পরিবর্তন আসবে না, হওয়াটা আশাও করা যায় না। কিভাবে হবে? আমি হওয়ার কোনো লাইনই দেখতেছি না। তাই আমি একটা নিয়ত করছি আজকে, যে আল্লাহ যদি আমার টাকা পয়সা দেয়, সম্পদের মালিক বানায়, তাহলে আমি একটা থিঙ্ক ট্যাঙ্ক বাংলা নামে একটা ফাউন্ডেশন করব। ওই ফাউন্ডেশনটার ভিতরে আমি লিডার তৈরি করব, যে লিডারগুলা কর্পোরেট ব্রাঞ্চে, পলিটিক্যালি, সমাজের বিভিন্ন সেক্টর অবদান রাখতে পারে এবং দেশের প্রতি ফোকাস রাখতে পারে। 18 কোটি মানুষের একটা দেশ, একটা বোঝা অল ওভার দ্য ওয়ার্ল্ডের জন্য। বাঙালি দেখলে মানুষ ইগনোর করে, গাদার মতো কাজ করতে পারে, কিন্তু এই জিনিসটা নাই। না থাকার কারণে প্রতারকের সৃষ্টি হয়েছে। খেতে যেমন কৃষক তার আগাছা না, কি বলে এটারে, আগাছা না সাফ করলে আগাছায় ভরে যায়, পরিচর্যা না করলে। এরকম মানুষ তার দেমাগকে যদি কাজে না লাগায়, তো প্রতারণায়, অন্ধকারে, কুসংস্কারে ভরে যায়। দেখেন না আপনারা মাজারে গিয়ে ধর্মের নামে কি করেন? কি বলবো আপনাদেরকে, কিছু বলার নেই। এই জন্য একটা পরিবর্তনশীল জাতির জন্য একটা চিন্তাশীল জাতি দরকার। আর চিন্তাশীল জাতি তৈরি করার জন্য একটা অর্গানাইজেশন দরকার। আল্লাহ যদি তৌফিক দেয়, আমার যদি সম্পদ হয়, তাহলে আমি একটা ফাউন্ডেশন করব, যেটার নাম থাকবে থিঙ্ক ট্যাঙ্ক বাংলা। এখানে কিছু মানুষ তৈরি করব, 1 বছরের কোর্স করাবো।
যদি আল্লাহ আমার টাকা দেয়, আর না দিলে তো নাই, মরে গেলে তো গেলামই। খুব কষ্ট হয় আপনাদের জন্য, আর প্রতারকের জন্য মায়া হয়। আমার একটা লোক আছে, আমার প্রত্যেক দিন এই আধা ঘন্টা 1 ঘন্টা, আমার খুব খারাপ লাগে। বড় ভাই মানুষ, বুঝেও না যে আমি আমার ভ্যালু নষ্ট করতেছি। জানেন আপনার ভ্যালু অনেক বড়। আমি বলি না যে বড় বড় কোম্পানি পড়াশোনা করলে বুঝবেন, যারা এমবিএ করছেন মার্কেটিংয়ে তারা বোঝেন। একটা কোম্পানির ভ্যালু যদি হয় 100 কোটি টাকা, তার গুডউইল ভ্যালু হলো 1000 কোটি টাকা, মানে সুনাম। তো মানুষের ব্যক্তির একটা সুনাম আছে, এটা বিক্রি করি। প্রত্যেক দিন আমি আমাকে সেল করি মার্কেটে। যেমন ধরেন আমি ইসলামপুর গেলাম, গিয়ে বললাম ভাই আমারে 1 লাখ টাকার কাপড় দেন। লোকেরা জানে ওনার ব্যবহার ভালো, লেনদেন ভালো, আমার 1 লাখ টাকা বাকি দিবে। তার মানে কি আমার সুনামের বাকি দিছে, সুনাম বিক্রি করে ইনকাম করলাম। আর যদি আমি দুর্নাম কামাই, আমার নিজেরা তৈরি না করি যোগ্য হিসেবে, তা আমার পাইলে বানবে। তাই বলি কি, সুনামটা পরকালের জন্য না, এই বর্তমান জমানায় লাগে। আপনার স্কিল তৈরি করেন, স্কিল, ইউ শুড বি গ্রো ইউর স্কিল ম্যান। অশিক্ষিত হয়ে জন্মগ্রহণ করা অন্যায় না, অশিক্ষিত হয়ে মারা যাওয়া পাপ, পাপ। বাঙালি পাপ, অন্যায়, অন্যায়, মারাত্মক অন্যায়। বোখারি শরীফ যে লেখছে না, সে লেখছে যে অশিক্ষিত হয়ে জন্মগ্রহণ করা অপরাধ না, অশিক্ষিত হয়ে মরা অপরাধ। এটা একটা অভিশাপ। এই জন্য কোরআনের প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল খালাক। জ্ঞান হইল গা বিদ্যা, বিদ্যা হইল আলো। সমস্ত পৃথিবীর মূল রহস্য হইল জ্ঞান। আল্লাহ নিজে একটা এলাম, আল্লাহ নিজে একটা আলো। আর আলো মানে কি? আল্লাহ নিজে একটা জ্ঞান। জন্য জ্ঞান অর্জন করেন, পড়াশোনা করেন, বুঝেন। কেন বুঝেন না? আপনার ভিতরে পশুর ভিতরে ব্যবধান কি? পশুও খায়, বাচ্চা জন্ম দেয়, আপনিও খান, বাচ্চা জন্ম দিবেন। থাকার জন্য বাসস্থান, এই জন্য পৃথিবীতে আইছেন। আপনার কেন একটা মানুষ ঠগাবে? আপনি কেন আর একটা মানুষকে ঠগাইবেন? এছাড়া আর কোনো পথ নাই জীবনযাপন করার জন্য। মানুষ তার মানবিক জিনিস দিয়ে তার জীবনকে পরিচালনা করতে পারে। মিয়া, মানবিক জিনিসকে গ্রো করলে ওটা বিক্রি করা যায়, সেল করা যায়। মানবিক জিনিসটা সেল হয়, ওটা দিয়ে আপনার পেট চালানো যায়, অসৎভাবে না। তো জানেন না, এই জন্য কি করবেন? পেটের দায়ে সিটারি করেন। জানেন এটা আপনার অপরাধ, আপনি জানেন না কেন?